Introduced by my coworker. Then again, I'm Sanjeeva Islam Dipti, another part of Digital Center, and remember, I'm also a part of the network. Thank you. Assalamu alaikum. I'm Abdullah Lara, CEO and co-founder of Ecotech Innovation. Thank you. Okay, so good afternoon, everyone. So I hope that to this extent, everyone was enjoying the session. So before it gets a little, boring, so I would just like to start with a little fun activity with our panel members today. So I would like to ask our panel members, like, what kind of unique skills do you think you have? Like one skill that might surprise all of us. So starting with you. Okay, thank you so much. It's a fantastic question. Basically, if you ask me my skill, I think people management skill is very important for doing any club. So I think this one is very for us. Okay, thank you, Araf. So moving on, Sakai. Okay, thank you, Mr. Putin. Yes, go on, please. আচ্ছা ইউনিক স্কিল বলতে যেটা বুঝি সেটা হচ্ছে আপনাকে এমন একটা স্কিল যেটা আপনাকে একটু আগায় রাখবে সামনে থেকে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সামাজিক ক্ষেত্রে হতে পারে অথবা আপনার প্রফেশনাল ক্ষেত্রে। সো আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি একটা সফট স্কিল অ্যাকোয়ার করছি, সেটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ। সো জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আমাকে আমার প্রফেশনাল এবং আমার সামাজিক সব কিছুতেই আমাকে এটা আগায় রাখছে। সো এটা একটা ইউনিক স্কিল মনে করি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আমারও অনেক ইচ্ছা ছিল ছোটবেলা থেকে আমি জাপানিজ অনেক শিখবো। ইউ আর ওয়েলকাম। আচ্ছা, মুভিং অন টু Ariba. I don't actually know if this can be considered a skill, but I can mix with people really easily. I like to think I'm a really friendly person, so it's easier for me to make new friends and join the community really easy. So I think that's like one of my unique skills. I don't know about unique. That's a very important skills like introverts like us. I was definitely. I am a very big extrovert. Okay. So without further ado, we're going to start with our first panel member here. Sakai, how are you? Yes, thank you. Okay, so we know that you've been working with Sagan Global from the very beginning. So আমরা আজকে জানতে চাচ্ছি যে how was your journey so far? আর আপনাদের যে ক্লাবটা যে Japanese culture and like cultivating important skills যাতে Japanese survive করা যায়. So what actually motivated you to think যে এরকম একটা project or activity নিয়ে launch করা যায় বা শুরু করা যায়? আচ্ছা, জার্নিটা মূলত ছিল হচ্ছে আপনার একটা প্যানোরামা আছে আমাদের, যেমন প্রতি বছর আমাদের এখানে প্রায় 8 লাখ এডুকেটেড গ্র্যাজুয়েট বের হচ্ছে, বাট এখানে দেখা যাচ্ছে যে সবাই জব পাচ্ছে না। কারণ আমরা দেখলাম যে আসলে কোনটার কারণে পাচ্ছে না, বা এদের সফট স্কিলের ল্যাক আছে। যেমন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলা যায়, আমি নিজেও একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে বের হচ্ছে কিন্তু কোনো জব পাচ্ছে না, তারা প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি থেকে অনেক পিছায় আছে। সো এই জায়গাটা থেকে আমি কাজ করা শুরু করলাম যে কি করা যায় তাহলে আমাদের জন্য, সবার সাথে কথা বলে বা আদার্স যারা জব পায় না এদের সাথে কথা বলে যেটা দেখলাম যে সফট স্কিলে অনেক ল্যাকিংস থাকে। তারপর আমাদের 30 ক্লাব আছে একটা, আমাদের যারা মেম্বার আছে সবাইকে আমরা বললাম তাহলে একটা সফট স্কিল নিয়ে কাজ করি। এখন যেহেতু আমি জাপানিজ পারি তখন থেকেই, সো আমরা বললাম ঠিক আছে আমরা সফট স্কিল ট্রেনিং ইনস্টিটিউট করি। সো সেই হিসাব থেকে আর কি মোটিভেটেড হয়ে আমরা আর কি সফট স্কিলের দিকে নজর দিয়েছি। এখন পর্যন্ত আমরা সানরিন নিয়মবাক্য বা সানরিন গ্লোবাল যেটা থেকে বলতে পারি, এখানে আমরা কাউন্সিলিং প্লাস সফট স্কিল ট্রেনিং, আপনার ডিজিটাল লিটারেসি এই সব কিছু নিয়ে কাজ করছি। সো ন্যাশনাল ইউনিভার্সিটি প্লাস যাদের হচ্ছে সফট স্কিল ল্যাকিংস আছে তাদেরকে নিয়ে মূলত কাজ করছি। That's amazing. হ্যাঁ, আমরা জানি যে there are thousands of graduates every year, but like maximum like 80% of them don't get like good jobs. কারণ বাংলাদেশে তারা স্কিলড হলেও বাংলাদেশে কিন্তু জব সেক্টর ল্যাক আছে। সো যদি বহির্বিশ্বে তাদেরকে কাজে লাগাবে তাহলে এটা আমাদের জন্য বড় একটা সুযোগ হবে, সেই চিন্তা থেকে মূলত আমরা এখানে আসি সফট স্কিল নিয়ে কাজ করা। Like wonderful initiative. Acha, so moving on to Ariba, we know that you've been involved in many like environmental activity that is like helping the environment, from tree plantation to involving yourself in Deep for Environment campaign. So can you share any of your activities
impact that you had in your school community, or like how you plan to expand those activities even further? Thank you so much. So basically what happened was, I think it was our club, it's basically from the people from our school and another person. So it formed in the year 2022, and last year we had the E4 environment movement, so we were like thinking about what to do. So that year we were participating, and as we were participating, it was just us five, honestly. In the whole school, only the five of us were participating. But after a certain while, I think this year, we saw that this initiative like was taken up by all the students in our community, in our school. Like, we did not get to participate because we had our A-levels exams going on, but like they shared the post in Facebook, like the kids were participating free. So it's like, I don't know, it just felt really nice that we started an initiative and they were taking part in even the environment movement. So and like they were like taking part in it. The kids who normally do not like eating vegetables that much, so they were, you know, like actively trying to go for a more, you know, environmentally better way to eat and like those habits. So yeah, that just felt really validating. Like, okay, yeah, we started something and they're taking part in it. And for now, one thing we're working towards is it's e-waste, like electronic waste. So one day me and my chairperson, we were basically talking about like what's the next step we should take. So and while thinking of different ideas, my Wi-Fi started acting up, and I was like, you know what, I need to throw away my router. And then I was like, wait, if I'm thinking of throwing away my router, how many other people are thinking of throwing away their router? So from there, this idea snowballed into the fact that there are 50 million tons of e-waste generated every year, and like that causes like 70% of toxic wastes in landfills. So now we're working towards this website where you can repair your, like, you know, the things you were supposed to throw away. So we're working towards creating this website or a group where you can, like, you know, easily fix them up or replace them or trade them, and we're basically working towards that right now. So it is a very good concern, because most of the people in Bangladesh, they don't actually care about e-waste. Most of them are very much concerned about the waste we see in general in our roads, in our communities, but nobody is that much concerned about e-waste. So it is a very good awareness to people in this time. So okay, thank you so much, like sharing it. We will be back soon to you guys again. So moving on, we have Araf. How are you, Araf? Yeah, fine. You seem a bit like nervous. Are you doing well? No, okay. আচ্ছা, সো আরাফকে আমরা জানি দুই ভাবে। একটা হচ্ছে আমাদের 30 ক্লাব মেম্বার, অলসো হি হ্যাজ বিন পার্ট অফ অরেঞ্জ কর্নার্স বাংলাদেশ ওয়াইওয়াই ভেঞ্চার্স থেকে আমরা আরেকটা যে প্রোগ্রাম, ইনকিউবেশন প্রোগ্রাম রান করি। সো ইউ হ্যাভ অলসো গট দ্য ট্র্যাক 1 ফান্ডিং, কংগ্রাচুলেশনস ফর দ্যাট। Thank you. এখন আমরা জানতে চাই যে হাউ ডু ইউ প্ল্যান অন গ্রোইং অর লাইক টু লঞ্চ যে আপনাদের যে ইভি টারবাইন, হাইওয়ে টারবাইন যে প্রজেক্টটা, হাউ ডু ইউ plan to expand it? Okay, thank you so much. আমরা আমাদের বিডি টারবাইন যে প্রজেক্টটা হচ্ছে, বেসিক্যালি এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস উইন্ড টারবাইন। আমরা যদি দেখি ট্রেডিশনালি যে উইন্ড টারবাইনগুলো আছে বিদ্যুৎ উৎপন্ন করে, সেটা অনেক সাইজে অনেক বড়। ইভেন এগুলো অনেক আমাদের বাংলাদেশের সব জায়গায় আমরা এটা সেট আপ করতে পারি না, শুধুমাত্র ল্যাকিং অফ দ্য প্রপার উইন্ড ফ্লো। সো আমরা দেখলাম যে আমাদের দেশে এমন কিছু জায়গা আছে যে জায়গাতে অলওয়েজ এয়ার ফ্লোটা খুব ভালো থাকে। তো সেই জায়গাতে আমরা চিন্তা করলাম যে আমরা যদি এমন কিছু টারবাইন ডিজাইন করতে পারি যেগুলো আমরা সোলার প্যানেলের পাশাপাশি আমরা টারবাইনগুলো ইউজ করতে পারি। যেমন আমাদের হাইওয়েতে কিন্তু অনেক ফাস্ট মুভিং ভেহিকেল রান করে, সেখানে একটা ভালো অ্যামাউন্টের আপনার এয়ার ফ্লোটা জেনারেট হয়, সেই জায়গার বাতাসটা ইউজ করে। প্লাস হচ্ছে আমাদের নদীমাতৃক দেশ, আমাদের এখানে প্রচুর লঞ্চ এবং স্টিমার চলাচল করে প্রতিদিন। এই জায়গাটাতেও কিন্তু আমরা এই বাতাসটাকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি সোলার প্যানেলের পাশাপাশি। তো সেই জায়গা থেকে আমরা বিডি হাইওয়ে টারবাইন আমাদের প্রজেক্টে আমরা ডিজাইন করি। আমরা যদি দেখি পৃথিবীর অন্য দেশগুলোতে অলরেডি তারা, বিশেষ করে ইউরোপে কিন্তু 70% ইলেকট্রিসিটি জেনারেট হয় শুধুমাত্র উইন্ড টারবাইন থেকে। সেই জায়গাটা থেকে আমাদের বাংলাদেশ কিন্তু আমরা এখন অনেকটা পিছিয়ে আছি। তো ওই সব কিছু বিবেচনা করে আমরা এই প্রজেক্ট আমরা ডিজাইন করি বিডি হাইওয়ে টারবাইন। আমরা আমাদের দেশেই লোকাল র ম্যাটেরিয়ালস ইউজ করে আমরা টারবাইন ডিজাইন করে এবং ডেভেলপ করি, এবং আমরা ফিজিবিলিটি স্টাডির জন্য আমাদের হাইওয়ে এবং কক্সবাজারের মেরিন ড্রাইভটাকে সেটা আমরা টেস্ট করি। তো এই ফুল জার্নিটা করার পরে আমরা চিন্তা করলাম যে এবার এটাকে আমাদের একটা বিজনেসে স্কেল আপ করতে হবে। তো সেই জায়গাতে আমি 30 ক্লাবে 2022 সাল থেকেই ইনভলভ, বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে যুক্ত। আমাদের ক্লাবের মিশনটাই হচ্ছে অ্যাক্সেসিবল টেকনোলজি
ডেভেলপ করা, যা দিয়ে আমাদের দেশের রুরাল এরিয়ার মানুষ এবং আমাদের মানুষজন সরাসরি যাতে টেকনোলজির উপকারটা ভোগ করতে পারে। তো 3 ক্লাবে থাকা অবস্থায় অরেঞ্জ ক্লাব যেই কর্নারটা যেই উদ্বোধনটা হয়, প্রথম সেশনে আমি আমার আইডিয়া দিয়ে সাবমিট করি, কিন্তু প্রথম সেশনে আমি আনফর্চুনেটলি আমি ইয়ার করতে পারিনি, কিন্তু সেকেন্ড কোহোর্টে আমি আলহামদুলিল্লাহ আমার যেই বিডি হায়ার করার প্রজেক্টটা সাবমিট করি এবং আমাদের একটা ভেঞ্চার ক্রিয়েট করি, একটা ভালো একটা টিম ক্রিয়েট করি। তারপরে সাবমিট করার পরে এখানে আমাদের একটা জাজমেন্ট প্রসেসের মাধ্যমে আমাদেরকে সিলেকশন করে। তারপরে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের টিম সাবমিট করার পরে সেখান থেকে বাছাই করে তারা 14টা টিমকে ফাইনালি সিলেকশন দেয়। তো সেখানে আমরা 6 মান্থের আমাদের একটা জার্নি ছিল। এই জার্নিটার মধ্যে ছিল আমাদের বিজনেস ডেভেলপমেন্ট, কীভাবে আমাদের কোম্পানিকে আমরা গ্রো করবো, স্কেল আপ করবো, কীভাবে ফান্ড রাইজিং করবো, প্লাস হচ্ছে কীভাবে আমরা আমাদের ইনভেস্টরদের সাথে পিচিং করব, এই সবগুলো প্রসেস আমাদেরকে এখানে শেখানো হয়। প্লাস হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট সব কিছুই আমরা এই কোহোর্টের মাধ্যমে আমরা শিখতে হয়। তো ফাইনালি আমাদের সব কিছু 6 মান্থের সেই জার্নি শেষে অ্যানালাইজ করে আমাদের কোম্পানিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদের এই প্রোডাক্টকে ডেভেলপ করার জন্য আমাদেরকে 5,000 ইউরো দেওয়ার জন্য তারা ফাইনালি নমিনেশন দেয়। তো আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের এই 6 মান্থ জার্নি করে আমরা একটা এস্টাবলিশ কোম্পানি আমরা তৈরি করতে পেরেছি। আমাদের এখন আমাদের কোম্পানির নাম হচ্ছে ইকোটেক ইনোভেশন। আমাদের কোম্পানির মূল ফোকাসই হচ্ছে আমরা রিলায়েবল এবং অ্যাক্সেসিবল টেকনোলজি ডিজাইন করব, যেটা যাতে আমাদের রুরাল এরিয়ার মানুষের সরাসরি উপকৃত হয়। তো আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমাদের এই টারবাইনগুলোকে আমরা আমাদের কোস্টাল এরিয়াতে সেট আপ করবো, যেখানে মিনি গ্রিড তৈরি করার পরিকল্পনা করছি। এছাড়াও ইন্টার থেকেও আমরা মোটামুটি ভালো সাহায্য পাচ্ছি আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কি। তো ওভারঅল এই ছিল আমাদের অ্যাক্টিভিটি এখন। Thank you. Okay, thank you. I would say your story, or like the whole starting from a plan and like a club to get a full-fledged business, it is motivating. Like it is a motivation for all the club members out here. So আমরা আবার হচ্ছে ব্যাখ্যা করতে হচ্ছে। So ভাই বলবো যে আমরা জানলাম যে কিভাবে আপনাদের এরকম আইডিয়াটা আসলো যে হ্যাঁ লাইক স্কিল ডেভেলপমেন্ট ইজ আ বিগ থিং এন্ড নোবডি ইজ কনসার্নড অ্যাবাউট দ্যাট, বাট আমরা এটার ইম্প্যাক্টটা দেখতে পাচ্ছি। এখন আমরা জানতে চাচ্ছি যে হোয়াট কাইন্ড অফ, মানে আপনি এই প্রজেক্টটা রান করার পর হোয়াট কাইন্ড অফ ইম্প্যাক্ট ইউ হ্যাভ সিন, যে আপনাদের যারা হচ্ছে আপনাদের কাছ থেকে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং নিচ্ছে, এবং হোয়াট ডু ইউ থিঙ্ক যে এই ইম্প্যাক্টটা কেমন হবে লেটস সে ফর আফটার 5 ইয়ার্স? ওকে, ধন্যবাদ। এটার ইম্প্যাক্টটা খুবই কাছাকাছি থেকে আমি দেখেছি। যেমন ধরেন আমার এখানে ক্লাস 9 এর বাচ্চা থেকে 50 বছরের মানুষও জাপানিজ শিখে। এখন যদি জিজ্ঞাসা করেন যে কেন এই বয়সে উনি জাপানিজ শিখতেছে, এখন বাংলাদেশে প্রায় 300 প্লাস জাপানিজ কোম্পানি আছে। এখন সব ইঞ্জিনিয়ার, সব লোকজন তো জাপান থেকে এসে আর কি কাজ করবে না, আমাদের স্কিল যারা আছে তারা কাজ করবে। এখন জাপানের সাথে সমন্বয় কেন করতে পারতেছে না? তাদের ল্যাঙ্গুয়েজ বা কমিউনিকেশন ব্যারিয়ারটা রয়ে যাচ্ছে। তখন তারা দেখা যাচ্ছে যে জাপানিজদের থেকেও স্কিল ইঞ্জিনিয়ারিং বাট কমিউনিকেশনে গ্যাপ আছে। তখন তারা হচ্ছে আমার কাছে এসে জাপানিজ শিখতেছে এবং তারা ভালো করতেছে। সো তখন আমি এই বয়সে তারা যখন আমাকে টিচার বলে ডাকে, তখনই আমার বিষয়টা বুঝতে পারি আসলে ইম্প্যাক্টটা কত বড় হয়েছে আসলে তাদের জন্য। এটা একটা। আরো একটা বিষয় হচ্ছে জাপান বার্থ রেট লোই, অর্থাৎ তাদের দিন দিন জনসংখ্যা কমতেছে। সো তাদেরকে কর্মী প্রয়োজন হচ্ছে। এখন আমাদের এখানে যারা একটু স্কিলড কম, বা মনে করেন আপনার এসএসসি পাস করছে, এইচএসসি পাস করছে আর পড়াশোনা করতে পারে নাই, তারা জাস্ট ল্যাঙ্গুয়েজের 2টা লেভেল N5 এবং N4 যদি শিখতে পারে, তাহলে জাপানে খুব ভালো একটা ক্যারিয়ার করতে পারতেছে। সো জাপান সরকার এখন আমাদের দেশ থেকে 3টা সেক্টরের লোক নিচ্ছে, এগ্রিকালচার, কেয়ার গিভার এবং কনস্ট্রাকশন। সো এই সেক্টরগুলোতে আমরা প্লেসমেন্ট করতে পারতেছি আমাদের জব। সো আমাদের আলটিমেট গোল যেহেতু 0 আনএমপ্লয়মেন্ট। সো আনএমপ্লয়মেন্টে যদি যেতে হয়, ম্যাক্সিমাইজ করতে হবে আমাদেরকে জব প্লেসমেন্ট। সো ম্যাক্সিমাইজ জব প্লেসমেন্ট করতে গেলে দেখা যাচ্ছে যে আমরা যারা জাপান নিয়ে ইন্টারেস্টেড, জাপানে যেতে চায়, ল্যাঙ্গুয়েজে সময় দিতে পারবে, তাদেরকে আমরা টার্গেট করে মূলত তাদের ক্যারিয়ারটা ডেভেলপমেন্ট করতেছি এবং ইমপ্যাক্ট আমাদের খুবই ভালো। আমরা বছরে আমাদের টার্গেট 100, মানে 100 জনকে আমরা জাপানে জব প্লেসমেন্ট করব। সেখানে আমরা দেখা যাচ্ছে যে গত বছর আমরা 60 প্লাস বা 70 প্লাস এরকম করতে পারছি। তো আমাদের টার্গেট সামনে আরো বাড়বে, আশা করি আপনাদের সবার দোয়ায় ইনশাআল্লাহ। আমরাও আশা করি। সো মানে অ্যামেজিং যে জাপানিজ
জিনিসটাকে নিয়ে কিন্তু সবাই অত কনসার্ন না, সবাই হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে ট্যাপ করতে চায় অ্যান্ড ওইদিকে স্কিল বিল্ডিং করতে চায়, বাট দেয়ার ইজ আ ভেরি বিগ আনট্যাপড মার্কেট যারা হচ্ছে কি এই জাপানিজ কালচার অ্যান্ড এই স্কিল বিল্ডিংগুলো নিয়ে কনসার্ন ছিল না। দ্যাট ইজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ। সো মানে রিয়েলি অ্যামেজিং। This is a very good part of being a part of this 30 Club network. Like you get to meet these amazing people, and সবচেয়ে বড় important and সবচেয়ে interesting fact হচ্ছে এগুলো সবাই youth. Like young people have these amazing concepts in mind. These are just mind blowing. So Ariba, I was as you were saying about your e-waste, যে আপনার কনসার্নটা কোত্থেকে শুরু হলো, সো হোয়াট ডু ইউ থিঙ্ক এই e-waste নিয়ে আপনি কিভাবে কাজ করতে চান ইন ফিউচার সো দ্যাট লাইক মোস্ট অফ দ্য পপুলেশন উইল বি অ্যাওয়্যার অ্যাবাউট দিস কাইন্ড অফ স্টাফ লাইক e-waste? সো বেসিকলি জিনিসটা হচ্ছে যে অ্যাজ ইউ সেড যে কেউ আসলে ওইভাবে এটা নিয়ে কনসার্ন না, অ্যান্ড লাইক ইফ আই বিং অনেস্ট যে আমাদের যেরকম লাইক if I'm examples যে iPhones যখন একটা আসে people are like you know buying the latest model, so old models গুলো নিয়ে তো আমাদের বাসায় এখানে একটা আইফোনের অনেক পুরনো একটা মডেল দিন বের হয়ে আসছে যে and it's not gonna work, ওই চার্জারটা পাওয়া যায় না, so after a certain time this accumulates. So এখন what we want to do is basically যে e-waste যখন accumulate করছেন you're not using it anymore, যে if you can give it up to somebody else যাদের নাই, like আমাদের রুরাল এরিয়াসে অনেক এরকম মানুষ আছে যারা হয়তো better একটা education বা better job opportunities পাচ্ছে না because they do not have access to a good phone or you know like এরকম electronic devices. So basically আমরা first we want to start with a Facebook group. মানে Facebook গ্রুপটা এইভাবে যে if it's something you don't need but it's broken, you can just like you know make a post, or we can surroundings if there's somebody যে they can fix it up. Like we want to take like a data of like all the people in like one surrounding and like recommend you to the best ones who can fix it up. So you can go there, or একটা মানুষ এসে নিয়ে যাবে, so এখান থেকে আমাদের ইউজারদের এটা কম. So after that, and if it's something that's like unfixable because there are devices that are like you know আর fix করা যাচ্ছে না, so what we want to do is we can take part of parts harvest করে নেওয়া, যেগুলো like একটা full device not everything is not like you know broken, কয়টা parts harvest করা যায়, so ওইগুলো নিয়ে like if we can keep them for future use তাহলে হচ্ছে the amount of things that are going to the landfills কমে যাচ্ছে. So this is how we want to like scale up, and after like you know এতগুলো মানুষের এতগুলো বড় বড় আইডিয়া শুনে just kind of feels like okay এখন একটু ছোট তেলছি but inshallah দেখা যাবে in the future কি I think like how you have engaged the community, as you said, you guys started and everyone is like taking part of it, expand হচ্ছে. I hope like very soon it will expand to a level you'll be proud of yourself. thank you. So lastly we're here again on a point. So আমি বলবো যে আমরা আজকে জানতে চাই যে as you like আকিতা আপু যখন ফার্স্টে বলছিল যে 2024 কতগুলো ক্লাব আসছে, and we all saw যে কি পরিমাণ মানুষ এনরোল হচ্ছে বা and they are very interested about this 30 concept. সো সবচেয়ে বড় কোয়েশ্চেন যেটা আমরা ফেস করি যে যখন একটা 30 ক্লাব ইনিশিয়েট করছে অ্যাক্টিভিটি, লাইক ম্যাক্সিমাম টাইম মোটিভেশনের অনেক বড় একটা ঘাটতি থাকে। দে স্টার্ট দেয়ার অ্যাক্টিভিটি, প্ল্যান ইট অল, তারপরে মনে করে যে ওকে ইটস নট গোনা ওয়ার্ক আউট, মানুষ ইন্টারেস্টেড হচ্ছে না, বাট বা হচ্ছে গিয়ে তারা হয়তো বা ওভাবে অ্যাওয়ার্ড হচ্ছে না, তারা আমরা করতে চাচ্ছি। সো এই মোটিভেশনটা ধরে রাখার জন্য বা যে অ্যাক্টিভিটি ওরা করতে চাচ্ছে ওটাকে প্ল্যান ওয়াইজ সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি টাইপের আপনি সাজেশন লাইক অ্যাজ আ বড় ভাই দিবেন? আচ্ছা, আমরা যখন 2022 সালে প্রথম এই ক্লাব আমি এই ক্লাবের সাথে যুক্ত হই, এটা আসলে একদম শুরুর দিকে 30 ক্লাব মোটামুটি 2022 সাল থেকে শুরু হয়। এটা অনলাইনে একটা সেশন ছিল, তখন প্রফেসর মোদি ইউনুস স্যার আমাদেরকে বিভিন্ন রকম মোটিভেশন দিয়েছিলেন। আমরা ওই মিটিংয়ে ছিলাম, ক্লাবের সবার সাথে নিয়ে 1-to-1 কথা বলছেন যে কার কী প্ল্যান এগুলো শেয়ার করতে হবে। সেদিন আমরা আমাদের আইডিয়াগুলো শেয়ার করছিলাম। তো তখন ওই শুরুর দিকে আমার একটা ইচ্ছা ছিল যে আমি আমার টিম নিয়ে আমাদের অলরেডি আমরা কাজ করতে বিভিন্ন প্রোটোটাইপ ডিজাইন করা, বিভিন্ন সোশ্যাল প্রবলেমের টেকনোলজিক্যাল সলিউশন নিয়ে আসার জন্য। তো ওই জায়গাটা দেখলাম যে 30 ক্লাব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা চাইলে আমাদের কাজগুলোকে ইন্টারন্যাশনালি এটাকে শোকেস করতে পারবো থ্রু যে আমাদের ক্লাবের যে ড্যাশবোর্ড আছে সেটার মাধ্যমে। এই জিনিসগুলো শুরুর দিকে খুব ভালো প্রমোট করা হয়েছিল যে এই ক্লাবে যখন আপনারা জয়েন করবেন আপনাদের কাজগুলোকে গ্লোবাল নেটওয়ার্কে আপনারা শেয়ার করতে পারবেন, প্লাস হচ্ছে আপনি বিভিন্ন রকম নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারবেন। এই জিনিসগুলো দেখে আমরা এই ক্লাবে আমরা অ্যাক্টিভিটি শুরু করি। তো এই ক্লাবে জয়েন করার পরে আমরা দেখলাম যে আমাদের গোলের সাথে ক্লাবের গোল ফুল ম্যাচ করার বিধায় আমরা আমাদের কন্টিনিউয়াস ক্লাবের সবার সাথে যোগাযোগ রাখি। যেমন আমি
শুরুর দিক থেকে অনেক এই ক্লাবের কোঅর্ডিনেটররা ছিল, তাদের সাথে বিভিন্নভাবে কমিউনিকেশন রাখা, যে নেক্সট কোনো কি ইভেন্ট আসতেছে, কোনো যে ইভেন্টগুলো আমার সাথে যাচ্ছে সেগুলোতে আমি সবসময় চেষ্টা করতেছি নিজেকে এঙ্গেজ রাখার জন্য সব ব্যস্ততার মাঝেও। তো এইখান থেকেই আসলে মূলত এঙ্গেজমেন্টটা শুরু। তো যখন আমাদের সবাই মোটামুটি এখানে যারা আজকে আছি সবাই কিন্তু কোনো না কোনো সেক্টর চুজ করে কিন্তু আমরা এই ক্লাবে যুক্ত হয়েছি কিন্তু। সো ওই জিনিসগুলো কিন্তু আমরা অলওয়েজ বিভিন্ন জায়গায় কিন্তু আমরা প্রমোট করি বা বিভিন্ন ইভেন্ট করি, বিভিন্ন ওয়ার্কশপ সেমিনার এই জিনিসগুলো করি কিন্তু। তো এইগুলোকে যখন আমি আমার ক্লাবের থ্রুতে যদি আমরা করি তাহলে হবে কি আমাদের এই কাজগুলো কিন্তু ক্লাবের থ্রুতেও আরও অন্যান্য কমিউনিটিতে কিন্তু আমরা শেয়ার করতে পারতেছি। তো আমি সবাইকেই এটা রিকোয়েস্ট করবো, আপনাদের যার যে প্রজেক্ট আছে বা যার যেরকম ইনিশিয়েটিভ আছে সেগুলো অলওয়েজ ক্লাবের নেটওয়ার্কের সাথে এঙ্গেজ রাখার চেষ্টা করবেন। যেমন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে কিন্তু আমরা অনেক মানুষ যুক্ত থাকি কিন্তু। তো সাপোজ আপনার একটা ইভেন্ট হচ্ছে, সেই ইভেন্টটা আপনি যদি এখানে শেয়ার করেন আমরাও কিন্তু জানতে পারতেছি, বা কোনো একটা অপরচুনিটি আসতেছে ওয়ার্ল্ড ওয়াইড, প্রতিনিয়ত ইউথদের জন্য বিভিন্ন রকম অপরচুনিটি কিন্তু প্রতিনিয়ত ওপেন হচ্ছে কিন্তু। এই জিনিসগুলো কিন্তু আমাদের ওই গ্রুপটাতে কিন্তু আমরা একে অপরকে যদি শেয়ার করি তাহলে কিন্তু আমরা একটা ভালো ইনফরমেশন হাবে পরিণত হচ্ছে কিন্তু এই জিনিসটা। তো এই জিনিসগুলো হচ্ছে মূলত প্রসেস। আর যদি বলি এই ক্লাবের মধ্যে যারা কোঅর্ডিনেট করতেছেন এরা সবাই যে যার জায়গা থেকে কিন্তু সবাই খুব স্টাবলিশড এবং অনেক তাদের কাছে কিন্তু অনেক নেটওয়ার্ক আছে কিন্তু। এই জিনিসগুলো যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের এই ক্লাবের এই জয়েন করার যে মূল গোলটা সেটা কিন্তু আমাদের সার্থক হবে। এর পাশাপাশি মোটামুটি সবাই কিন্তু আমাদের বিজনেসের দিকেও অনেকের কিন্তু অনেক ইচ্ছা থাকে কিন্তু, বা একটা ভেঞ্চার ক্রিয়েট করার কোনো একটা আইডিয়া থেকে সেটাকে বিজনেসে নিয়ে যাবে এরকম প্ল্যান থাকে। তো এই জিনিসগুলো কিন্তু এখানে এই ফুল মেন্টর সাপোর্টের মাধ্যমে কিন্তু এগুলো পাওয়া কিন্তু সম্ভব। তো আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করবো, মোটিভেশন ধরে রাখার জন্য অলওয়েজ কমিউনিটির সাথে যুক্ত থাকতে হবে। আমরা যাই করি না কেন আমাদের এই ভালো ভালো কাজগুলোকে আমরা আমাদের কমিউনিটির যে প্ল্যাটফর্ম আছে সেখানে শেয়ার করবো। আর সবাই বিশেষ করে যেই 3 ক্লাউডের ড্যাশবোর্ডটা আছে বা বুলেটিন যেটাকে বলি আমরা, ওইটাতে আমাদের ছোটো ছোটো কাজগুলো আমরা শেয়ার করতে পারি। তাহলে হবে কি এই জিনিসগুলো আমাদের একটা রেকর্ড হিসেবে থাকবে, প্লাস হচ্ছে আমরা এটাকে ইউজ করে আমরা সামনে দিকে এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ। Thank you. অনেক valuable কতগুলো সাজেশন ছিল। Yes, it is a pool of people যাদের সাথে আমরা একটা নেটওয়ার্ক হাব ক্রিয়েট করতেছি। Why is this network hub for communication, information exchange? ওইটাই যদি আমরা বিল্ড করতে পারি that would create a very good advantage for all of us. So I think যে so far now আমি সব কোশ্চেন করতেছিলাম, so we'll be taking 2 questions from everyone around here. So please feel free to throw some questions. Anyone has any questions? Shundar answer you. All right. Thank you so much. It's amazing, and I'm so inspired to see Fatia here. She made us inspired all the time during that time of regulation even. And amazing panel. So definitely I'm not below 35 and I'm not a youth, but I am always surrounded by youth. I'm Nasrin Siddiqa. I'm the Executive Director of an NGO, ECS, Education and Cultural Society. My NGO is working for the last 14 years and I'm working more than 2 decades all around Bangladesh. As well as I'm one of the Equino Global Scholar of the Brookings Institution working for the research and former consultant of the World Bank. Actually, I'm giving my information because you can know that for the last 14 years, as a pioneer of the promoting STEM education in Bangladesh, my NGO formed more than 100 environmental STEM and STEM clubs all over Bangladesh and could reach more than 1 million students, children and the youth, primary, secondary, tertiary level, and also train more than 10,000 teachers and so many things. And now today I brought the new members who are the navigator of the club. They came from Gazipur, so they have started the club there. So there is a very underprivileged community where we are fighting against a lot of social barriers and other barriers, and we are running this learning center in Gazipur there for the last 7 years, and we have more in northern part and southern part as well. And we have 2 members here from ECS, Rakia and Maruf. So actually I have to say something about Rakia, that she has started working with us at the age of 12-13 when she was the student of grade 7. She was the club president of our science club. Till then, now she is a doctor.
and very prominent one, so that still she is with us. So I have to say that what you say, Sanjit, exactly networking. So I came here with them today because of they will be able to know that how to engage this wonderful person all around the world. And just one more thing about Professor Yunus, আমার একটা ছোট অভিজ্ঞতা আমি বলি। In 2019 আমি আঙ্গায় একটা প্রোগ্রামে ওখানে আমার প্রেজেন্টেশন ছিল when I went there. সো আমি নিউ ইয়র্কের রাস্তায় পাস করছিলাম এবং ভীষণ ভয়ে যে আমার এখন প্রেজেন্টেশন আছে, ওখানে আমাকে এটা বলতে হবে ওটা বলতে হবে, আমার রিসার্চ নিয়ে সেই নিয়ে হঠাৎ করে রাস্তায় আমার সামনে ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগেও ওনার সাথে আমার বিভিন্ন প্রোগ্রামে সোশ্যাল বিজনেস ক্লাবের প্রোগ্রামে দেখা হয়েছে। তো উনি এত ব্রিলিয়ান্ট, হি ক্যান কিপ দ্য নেম। এই তুমি হ্যাঁ মনে আছে তুমি কোন এনজিও? ওনাকে দেখে তারপর আমার মনে হলো যে আমার আই গট সামথিং। আমি তারপর আমরা ছবি তুললাম ওখানে যারা ছিলেন, শি লাভস টু টেক ফটোজ। তো তারপর আমি বললাম যে আমার একটা প্রেজেন্টেশন আছে, আমি খুব ভয় পাচ্ছি করেছি। সো জাস্ট উনি আমার হাতটা ধরে বললো বললাম হয়ে যাবে, ভালো করবে। এবং সত্যি অ্যামেজিংলি আমার প্রেজেন্টেশনটা সেদিন খুব ভালো ছিল, কারণ আমার আই গট দ্য পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশন ফ্রম হিম অ্যান্ড হি ইজ হিয়ার। এখন আমরা উই আর মোর ইন্সপায়ার্ড। সো আমার খুব ভালো লেগেছে অ্যাবাউট জাপানিজ। সো ইয়া dozo yoroshiku onegaishimasu. dozo yoroshiku onegaishimasu. So watashi wa Australian desu, you came to know. So আমি আমার 3টা মাস্টার্সের একটা মাস্টার্স করেছি from Japanese studies. So it is amazing that Japanese language, culture, everything is amazing, and the way you are connecting people with Japanese activities, work, entrepreneurs, that's very good. I think we can collaborate. And other class as well, I think আমাদের ক্লাব মেম্বাররা অনেক কিছু জানতে পারবে। আর আমার একটা কোয়েশ্চেন আছে আপনার কাছে, যে এই জাপানিজদের যে একটা ইমেলস পাওয়ার, ওদের যে এত কিছু আছে, বাট দে আর ভেরি ভেরি অ্যামেবল ইন নেচার, দে আর ট্রান্সফারেবল সফট স্কিল যে জায়গায় ওরা নিয়ে গেছে। সো হাউ ইউ ক্যান ডিসেমিনেট দ্যাট ট্রান্সফারেবল সফট স্কিল টু দ্য আন্ডার প্রিভিলেজ কমিউনিটি ইন বাংলাদেশ? আমরা একদম গ্রাসরুট লেভেলে যে কাজ করছি, আমরা দেখছি দে হ্যাভ দ্যাট পাওয়ার। আই ওয়াজ টকিং উইথ দ্যাট আর্কিটেক্ট আপা, যে তাদের মধ্যে যে পটেনশিয়ালিটি আছে, ইন্টেনজিবল হেরিটেজ নিয়ে, যেটা ইন্টেনজিবল হেরিটেজটা জাপানি প্রথম বলেছে, সেই পাওয়ারগুলোকে তুলে নিয়ে আসার জন্য আসলে আপনি কিভাবে চিন্তা করছেন? অ্যান্ড কংগ্রেচুলেশন অল অফ ইউ, কিপ আস ইন প্রেয়ার অ্যাজ উই ক্যান সাপোর্ট মেনি ক্লাবস ইন ফিউচার। থ্যাংক ইউ, সরি ফর লেভিং ইউ। থ্যাংক ইউ, অ্যামেজিং কোয়েশ্চেন। আসলে বাংলাদেশের জাপানিজটা যেভাবে আমরা কি চিন্তা করতেছি, এটা আস্তে আস্তে বাড়তেছে। যেমন আমি শুরু করি 2022 সাল কোভিডের পর, মানে কোভিডের সময়টাতে আমি মনে করি যে আমি কি করি সময়টা যায় না। তখন আমি চিন্তা করলাম যে তাহলে একটা সফট স্কিল শিখি। তাহলে আমার এক ফ্রেন্ড থাকে চায়নাতে, এখন ও বললো মান্দারিন শিখ, চাইনিজ শিখ। তখন আমি বললাম যে ঠিক আছে, চেষ্টা করে দেখা যায়, কিন্তু এটা আমার কাছে অনেক কঠিন লাগে। এরপরে জাপানিজ শুরু করি এবং জাপানিজটা ভালো লাগে। এরপর থেকে আর কি আমার জাপানিজ নিয়ে কাজ করা। এখন দেখা যাচ্ছে আমি তখন একটা জেলা শহরে, আমি ঢাকায় তখনও আসি নাই। তো একটা বলা যায় যে শহরে, সেখানে জাপানিজের কোনো ছোঁয়া নেই। যারা সাধারণত ঢাকাতে থাকে তারা জাপানিজ লোকজন বা জাপানিজ একটা ল্যাঙ্গুয়েজ বা জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার সবকিছুই ঢাকা কেন্দ্রিক। তো আমি যখন দেখলাম যে একটা জেলা শহর থেকে উঠে আসা যায়, সো একইভাবে আমাদেরকে জেলা শহর কেন্দ্রিক, যেমন আমাদের গভর্নমেন্টের কিছু ইনিশিয়েটিভ আছে, আপনার হচ্ছে টিটিসি গুলাতে 64টা জেলায় 64টা টিটিসি আছে। এই টিটিসি গুলাকে কাজে লাগানো যায়। টিটিসি গুলাতে যদি আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শুরু করেন, সেখান থেকে আপনি একদম জেলা পর্যায় থেকে আপনি কালেক্ট করতে পারবেন লোকজন, এবং তাদেরকে জাপান সম্পর্কে, জাপানের সভ্যতা, জাপানের ফুড, জাপানের কালচার সবকিছু নিয়ে মোটামুটি একটা ধারণা দিতে পারবে। সো যেহেতু আমাদের অলরেডি ইনস্টিটিউট আছে, সো এইগুলোর মাধ্যমে কাজ করা। আর যেহেতু আপনি এনজিওতে কাজ করছেন, আপনি একদম রুরাল কাজ করেন, সো আপনাদের সহযোগিতায় আর কি আমরা আগাতে পারবো ইনশাআল্লাহ সামনে। We are going to invite you in our center. Okay, thank you, inshallah. We have another question from Disako. This is architect Samsun Nahar Muni. আমি আসলে ইয়ত না, বাট ইয়তের সারাউন্ডিং এ থাকি, আমি মনে হয় জানিয়ে পড়ি। আমরা সবাই জানি, আমরা ইয়ত না হলো আমার একটা আক্ষেপ আছে, আমরা তো 20 বছর হারিয়েছি গত লাস্ট 15 থেকে 20 বছর। সো এখন আমরা হয়তো স্বাধীনভাবে ইয়ত ভেবে ইয়তদেরকে নিয়ে কাজ করব। হ্যাঁ,
আমরা মনে থেকে আর এখন আমি আমার কাজের লাস্ট কাজটা বলি এবং ফার্স্ট কাজটা পরে বলি। আমি সারা বাংলাদেশে 534টি থানা, 534টি গ্রামের ক্ষুদ্র স্বামী পরিত্যক্তা নারী পুরুষ বা পরিবারকে বেছে নিয়ে তাদেরকে এন্টারপ্রেনারশিপ ট্রেনিং দিয়ে এবং আশেপাশে গ্রামের বিভিন্ন মাথা থেকে বিভিন্ন ফান্ড জেনারেশন করে এর সাথে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট থেকেও কিছু ফান্ড নিয়ে পুলিশের সহযোগিতা, কারণ আমি একা কাজ করতে গেলে হবে না, পুলিশকে সবাই ভয় পায়, আমার কাজে কেউ চুরি টুরি করবে না, এরকম একটা মাস্টার প্ল্যান ডিজাইন করে আমি সারা বাংলাদেশে এই এন্টারপ্রেনারশিপ হাউসগুলি বানিয়েছি। আমার একটা স্লোগান হলো গেট রিচ বাংলাদেশ। হ্যাঁ, আর এই স্লোগানটা আমার ছিল আসলে 2000 সন থেকেই আমি গেট রিচ বাংলাদেশ স্লোগান নিয়ে আমি ইউএনএসডি, তখন তো মিলেনিয়াম গোল, আমি আমার চেয়ারম্যান ডক্টর এম এন ইসলামের সাথে, উনি অ্যাম্বাসিডর ফর পিস সিয়েরা লিওনে কাজ করতেন, তখন ওনাকে আমি কিছু মাস্টার প্ল্যান দিয়েছিলাম, ওই অনুযায়ী আমি সাস্টেনেবল ডেভেলপমেন্টে কাজগুলি শুরু করি। তো আমি বুয়েটে পড়া থেকেই আমি 18 বছরে সিইও, প্রথম নিজের কোম্পানি সিইও হয়েছে আমি 18 ইয়ার্স, 18 বছর থেকে, কারণ আমার এটা ছাড়া উপায় ছিল না। আসলে আমার বুয়েটে পড়ার খরচও আমাকে জোগাতে হবে, আবার আমি অল্প বয়সে বিয়ে করে ফেলেছিলাম। তো বিয়ে করে ফেলার কারণে ওই কিছুদিন পর আমার বিয়েও হয়ে গেল। তো পড়ালেখা, বেবি, সংসার, বাবা মা তো ভালো লাগে না, এত মানে ভালো রেজাল্ট করে ঢুকেছি মফস্বলের মেয়ে, তো ভালো লাগে না, আবার হাজব্যান্ডও ক্লাসমেট, তো দুইটা ক্লাস নিয়ে যেহেতু জীবনটা শুরু, তাহলে থাক কারো কাছে যাবো না, আমি উদ্যোক্তা হয়ে কোম্পানি ফর্ম করলাম, ইন্টেরিয়র বিজনেস। তখন আমি মাটি নিয়ে কাজ করতাম, টেরাকোটা। আর আমার একটা আগ্রহ ছিল যে আমি পাল শিল্পী, মৃৎশিল্পী, তাঁত শিল্পী এদের মাস্টার প্ল্যান করতাম। তো আমার বুয়েটে যখন আমি থিসিস করতাম, আমি পাল শিল্পী, তারপর তাঁত শিল্পী এদেরকে খুঁজে বের করে এদের এনভায়রনমেন্ট বিভিন্ন নিয়ে কাজ করতাম, ওদেরকে ইনকাম জেনারেশন নিয়ে কাজ করতাম। কেন? কারণ একটা গরিব মানুষের বাড়ি বানানোর টাকা কোথায় পাবে? তাহলে তার টাকা বানানোর প্ল্যান আমাকে করতে হবে। তো তখন আমি একটা চিন্তা করলাম যে আসলে আমি তো আর্কিটেক্ট মানে আর্ক মানে নৌকা। হ্যাঁ, তো তখন নূর আলাইহিস ইসলামের আর্কের কথা মনে পড়লো। তার মানে ওই আর্ক থেকে কি আর্কিটেকচার আসলো, যেখানে ইকোনমিক্স আছে, অ্যাকাউন্টিং আছে, মাস্টার প্ল্যান আছে। তারপরেই আমি এরকম সাস্টেনেবল ডিজাইনগুলি করা শুরু করলাম এবং তার বিভিন্ন রকম লোকালি অ্যাভেলেবল অ্যাফোর্ডেবল ম্যাটেরিয়ালগুলি দিয়ে কীভাবে গ্রিন প্রোগ্রাম বা জিরো ওয়েস্ট প্রজেক্ট সেই সময় আমি করা শুরু করলাম। তো 2003-তে আমি একটা কোম্পানি ফোন করলাম সোশ্যাল নেটওয়ার্ক, অথচ এখন কিন্তু পরিচিত কাউকে বলতে হয় না হোয়াট ইজ সোশ্যাল নেটওয়ার্ক। তখন আমি সোসাইটি অ্যাক্টে কিন্তু সোশ্যাল নেটওয়ার্কটা করলাম। তো করার পরে যাই হোক, পরবর্তীতে গভর্নমেন্টের বিভিন্ন ইয়েতে আমাদের যে 534টি থানায় আমাদের কনসেপ্ট ছিল যে 4479টা ইউনিয়নে 270 জন করে আমরা গ্রামীণ কৃষক, শ্রমিক এদেরকে সিলেক্ট করবো। 12,09,330 জন আসবে, ওদেরকে আমরা কোনো একটা ব্যাংক বা কারোর মাধ্যমে ট্রেনিং দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে তাদেরকে আমরা প্রমোশন করাবো এবং জনতা ব্যাংক, সোনালী ব্যাংক এগুলো টাকা দেবে। তো ফাইন, তখন আমি বিদেশে একটা সংস্থার সাথে যোগাযোগ করার পরে তখন ডক্টর এম এন ইসলাম সহ আমরা একটা এনজিও ছিল, এনজিও কনসোর্টিয়াম, তো ওটার মাধ্যমে ফরেন ফান্ড আসার সুযোগ থাকলো 2013-এ। তো 1567 কোটি টাকা। তো আসার পরে তখন তো জানিনি, এটা বলতে বাধা নেই, আমার কাছে 50-50 চেয়েছিল একটা গ্রুপ। তো আমার পক্ষে সম্ভব হয় না তখন তাদের সাথে আমি সারেন্ডার করবো, নেগোসিয়েশন করবো। আমি বলছি না, যেদিন আমি পারবো করবো, আমার এখন ক্ষমতা নেই, আমি করবো। তো এই ফান্ডটা চলে গেল। তারপরে আমি জনতা ব্যাংকে গেলাম যে ভাই আপনাদের উদ্যোক্তা যেহেতু লোন দিতে পারছেন না, তাঁত শিল্পী, পাট শিল্পী, পাটি শিল্পী, বিভিন্ন গ্রামীণ ক্ষুদ্র, আমি সব ডকুমেন্ট নিয়ে এসেছি এখানে প্রিন্ট করে, এটাও দেখাতে পারবো যে কোন জেলায় কোন উদ্যোক্তা, তাহলে ইকো ট্যুরিজম হবে, সাস্টেনেবল ট্যুরিজম হবে, এগুলো হবে। তখন আমি জনতা ব্যাংকে, এবং জনতা ব্যাংক তো খুশি হয়ে বলে হ্যাঁ তুমি যদি প্রশিক্ষিত করো আমরা পুঁজি দিব, তোমার পুঁজি দিব। তো ওই কমিটমেন্টের পরেই গন্ডগোল লেগে গেল। তারপরে যাই হোক, আমি একাই ট্রেনিং দিয়ে 534টি থানায় আল্লাহর রহমতে 6,000 মানে গ্রামীণ উদ্যোক্তা মানে পরিবাররা আমার সেই বাড়িগুলিতে এখন থাকে। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি এখন আরো বড় লেভেলে কাজ করব, সেই 12 লক্ষ কনজিউমার এবং এন্টারপ্রেনার ইকোসিস্টেমটা নিয়ে মাস্টার প্ল্যান করেছে। ধরেন আমার
যে ক্লাব বা আমি চেয়েছি যে আমার যে অলরেডি তো 5,000 মেম্বার আমার করা সম্ভব, আমি 30 ক্লাব মেম্বারে কেন আসছি? আমি 2022-এ কিন্তু রেজিস্ট্রেশন করেছি, কিন্তু সময় হয়নি, যার জন্য এবার এসেছি। তো আমার কথা হচ্ছে, আমি যে ক্লাব মেম্বার করি বিভিন্ন 4,479 ইউনিয়নে, তো আমার একজন করে লোক আছে, কারণ আমি তো অলরেডি কাজ করেছি। তো এদেরকে আমি 30 ক্লাবে এনগেজ করব। এদের মাধ্যমে নিজেদের উৎপাদিত পণ্য, ধরেন কেউ যদি একটা একটা পেন্সিল বানায়, তো আমাদের ইকোসিস্টেমেই তো ক্রেতা আছে, তাহলে আমাদের ইকোসিস্টেমে তো গ্রামের প্রান্তিক লেভেল থেকে আমরা খাবারটা নিয়ে আসতে পারি। আর এছাড়া আমাদের নিজস্ব কিছু ইনোভেশন আছে, আমরা বর্জ্য থেকে তেল, গ্যাস, অকটেন, পেট্রোল যাই পারি এগুলি তৈরি করতে পারি। এবং আমাদের এই জন্য আমি যেটা করলাম, কেউ তো আমার ডাক দিলে সাথে আসে না যে ও তো অপচয় করবে, যাই হোক, তখন আমি বললাম আমার নিজের পুঁজিতে আমি গাজীপুরে একটা রিসার্চ সেন্টার বানালাম, ক্লাব হাউস বানালাম, ট্রেনিং সেন্টার বানালাম, রিসোর্ট বানালাম। হ্যাঁ, যে কেউ যদি তো ডাক শুনে কেউ না আসে একলা চলো, তো একলা চলো নীতিতে ওটা বানানোর পরে সবাই বললো লস, কিন্তু লস আর হয় নাই। ওই আল্লাহর মধ্যে 534 থানার কাজ করার পরে আমার আবার টাকা চলে আসলো, ওইটা দিয়ে আমি এই মাস্টার প্ল্যানগুলি বাস্তবায়ন করলাম বা স্টিল গোয়িং অন মাই প্রজেক্ট। তো আমার কথা হচ্ছে এই যে আমি 4,479টা ক্লাব আমার থাকবে, এগুলোর মধ্যে 270 জন করে মেম্বার আসবে, 12,09,330 জন। এদেরকে কিভাবে আমি আপনাদের সাথে সংযুক্ত হয়ে কাজ করতে পারি? ধন্যবাদ সবাইকে, একটু বড় বলে ফেললাম। So feels like question আমার দিকে ছিল। So আমি বলবো যে অ্যাজ আপনারটাও একটা নেটওয়ার্ক, এন্ড আমরাও নেটওয়ার্ক বিল্ড করতেছি। সো দেখা যায় যে নেটওয়ার্ক বিল্ডিংটা সবসময় আমাদের সাইড থেকেই হয় এরকম না। উই হ্যাভ সাপোর্ট পারসনস, অর্গানাইজেশনস যারা হচ্ছে কি এরকম ইউথদের সাথে কাজ করে, তাদেরকে বারবার বোঝাতে থাকে যে হোয়াট আর 30 কিভাবে কাজ করে, 30 ক্লাবগুলো কিভাবে কাজ করে। সো ওই মোটিভেশন থেকেই যে ইউথরা হচ্ছে মোটিভেটেড হয় যে হ্যাঁ উই ক্যান ওয়ার্ক লাইক দ্যাট। অ্যান্ড আমার মনে হয় যে আপনার স্লোগানে আরো বেশি মোটিভেটেড হবে, মানে আপনাদের কথা জানে গেট রিচ, সো আই থিঙ্ক আপনি অনেক ভালোভাবে মোটিভেটেড করতে পারবেন এই ইউথকে যে ইউ ক্যান ওয়ার্ক টুয়ার্ডস দ্য ইকোনমিক অর ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি অ্যাজ ওয়েল অ্যাজ সোসাইটির জন্য, ইউর কমিউনিটির জন্য আপনি ভালো কিছু করতে পারছেন। সো যখন এই মোটিভেশনে হচ্ছে ইউথরা হচ্ছে একত্রিত হচ্ছে, তখনই ওরা ক্লাব ফর্ম করছে। অ্যান্ড নট জাস্ট সাপোর্ট পারসনরা, অ্যাওয়ারনেস কিন্তু হচ্ছে সাপোর্ট পারসন অর্গানাইজেশন 30 গ্লোবাল সেন্টার ছাড়াও 30 ক্লাবরাই নতুন ক্লাব ক্রিয়েট করছে, তারাই অন্যদের গিয়ে বলছে। যেমন আমরা যখন নতুন কিছু সম্পর্কে, ভালো কিছু সম্পর্কে জানি, তখন আমরা নিজেদের ফ্রেন্ডদের বলি। দ্যাটস দ্য সেম থিং হ্যাপেন্স উইথ দ্য 30 ক্লাবস। ওরা যখন নতুন কিছু করে অ্যান্ড ইট ওয়ার্কস, তখন ওরা অন্যান্য 30 ক্লাবদের বা নতুন ওদের ফ্রেন্ডদের বা ওদের পরিচিত মানুষকে ইনভাইট করে অ্যান্ড লাইক মোটিভেট করে যে ইয়েস উই ক্যান ডু দ্যাট টু বিল্ড আ বেটার কমিউনিটি। হয়তো বা বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করা ইটস মোর লাইক আ ড্রিম, but you can do it like in your school or a college space, just like Ariba here, she works in her school community. So you can start from very small scale, but it can grow day by day. যখন এই যে আরিবার ক্লাসমেটস যখন দেখছে যে they started it, they initiated it, but অন্যান্য মানুষরা নতুন ভাবে ইন্টারেস্টেড হচ্ছে, they are joining in, তখন গ্রুপটা অনেক বড় ভাবে এক্সপ্যান্ড করছে। এবং যখন গ্রুপ এক্সপ্যান্ড করছে, তখন আপনার স্কেল অফ লাইক কাজের স্কেলটা, ইম্প্যাক্টের স্কেলটা তখন অটোমেটিক্যালি বড় হয়ে যাচ্ছে। সো আই উড সে যে ইটস নট যে একটা মানুষ করবে বা একটা পার্সন করবে, একটা অর্গানাইজেশন করবে, ইটস অ্যাবাউট লাইক scaling up. 4,479টা Yes. Yes, definitely. এবং কিভাবে গেট মানে রিচ হবে ওই আইডিয়াটা আমরা দিতে পারি বা শেয়ার করতে পারি। টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশন, যেগুলো কিছু গাছের পাতা পড়লো ছাই বিক্রি করেও কিন্তু পয়সা কামানো যায়। Exactly. As a support person, we can. So it is just amazing যে আমরা like we cannot hear
like we cannot wait to hear more from every one of us, but time shortage. So like আমি আরেকটা কথা বলবো যে I hope যে there would be a day not just like people who are interested in building skill. I would really love to know what you and like Apu talked about in Japanese. So I think that wraps up our first panel session. Please, I would request all of you to have a round of applause for this amazing panel here. So thank you all. Getting a good picture of the panel and